তো গত ক্লাসে আমরা হলো হেনরি ফিওলের যে 14টা নীতি আছে সেই 14টা নীতি আমরা পড়ে ফেলছি, পড়ছি না? কোনোটা বাকি ছিল? ফারজানা কিছু বলছো? না ম্যাম। জান্নাত লাস্টের না ম্যাম, সব টিপ পড়া হয়েছে। 14টা নীতি তো ঠিকঠাক পড়া হয়েছে না? এই যে এই 14টা নীতি বললাম যে সব টিপ হয়েছিল। হুম, সবাই ধরতে পারছি? সবাই কি জানি যে আমাদের 14টা নীতি কিন্তু হয়ে গেছে? হ্যাঁ বলো মরিয়ম, কি বলতে চাচ্ছ? আচ্ছা, তো 14টা নীতি হয়ে গেছে, কিন্তু তারপর আরো 3টা অ্যাডিশনাল নীতি আমরা বর্তমানে রিয়েল লাইফে বা যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান ব্যবস্থাপনা করতে চাই তখন আমরা এই ধরনের নীতিগুলো দেখি। আরো এক্সট্রা 3টা আছে, বাট এই 3টা কিন্তু হেনরি ফিওলের 14 নীতির মধ্যে আসবে না। এবং কেউ যদি মনে করো যে চালাকিটা করো যে 14টা নীতি সম্পর্কে আসছে, তোমাদের সরাসরি এরকম আসার কথা না। সৃজনশীলে এরকম সরাসরি প্রশ্নগুলো আসবে না যে 14টা নীতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো, বাট তখন মনে করো ওই 14টা নীতির মধ্যে এই 3টার কোনোটাই তোমরা কিন্তু ইনক্লুড করতে পারবে না, এগুলো আলাদা অ্যাডিশনাল। হ্যাঁ, কি বলছে এখানে হেনরি ফিওল বর্ণিত, এগুলো কেন ইনক্লুড করতে পারবো না? এগুলো কিন্তু হেনরি ফিওলের দেওয়া 14 নীতি না, এগুলো পরবর্তী আরো যে ফিলোসোফার আছে, ম্যানেজমেন্ট এক্সপার্ট যারা আছেন, তো তারা হলো এই 3টা নীতি অ্যাড করছেন যে হ্যাঁ আমরা ব্যবস্থাপনা করার সময় বা ম্যানেজ করার সময় আমরা প্রতিষ্ঠানে এইরকম যদি আরো এই 3 ধরনের কাজ বা 3 ধরনের গাইডলাইন ফলো করি তাহলে আমাদের ম্যানেজমেন্টটা আরো ভালো হবে। ঠিক আছে, এটা কিন্তু হেনরি ফিওলের দেওয়া না, অন্য স্কলারদের দেওয়া। আচ্ছা দেখো কি বলছে, বর্তমানে আরো কিছু নীতি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার সাধারণ দিক নির্দেশনা প্রদান করতে পারে বলে মনে হয়। প্রথমটা নমনীয়তার নীতি, প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝায় একটু বলো তো, কে কি বুঝি ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বলতে? যে নিয়ম করে কাজ করা। নিয়ম করে কাজ করা। জান্নাতের কি মনে হয়? জান্নাত এত কনফিউজড কেন, কি হইছে? ম্যাম এটা ঠিকমতো মানে পারবো না বুঝতে। আচ্ছা, মরিয়মের কি মনে হয়? মরিয়ম তুমি তো এই ফ্লেক্সিবল বা অনেক ফ্লেক্সিবল এই ব্যাপারটা শব্দটা তো ইউজ করো, এখন এটা দিয়ে তুমি আসলে কি মিন করো মরিয়ম? ম্যাম আমি তো ফ্লেক্সিবল বলতে যেটা ইউজ করি যে ম্যাম এই জিনিসটা অনেক বেশি নরম এবং এটা মানে অনেক আরামদায়ক টাইপ। নরম এবং যেমন ম্যাম আমাদের হাতও মাঝে মাঝে অনেকের হাত থাকে খুব ফ্লেক্সিবল, মানে তার হাতকে সে যে কোনো ভাবে মুভ করতে পারে, সেটা খুব সফট টাইপের, এই টাইপের। আচ্ছা, তো কোলগেটের পেস্টের ব্রাশের অ্যারো দিতে থাকে খুব ফ্লেক্সিবল, নাড়ায় নাড়ায়। হ্যাঁ, ওই যে মাথাটা খুব সুন্দর নাড়ানো যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, হাতও অনেক ফ্লেক্সিবল, বাট ব্যাপার আছে হাতের একটা লিমিটেড এরিয়া আছে যেটা খুব ফ্লেক্সিবল, বাট আমাদের হাতে এই যে এতটুকু আর্মস পর্যন্ত, হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু চাইলেও কিন্তু নাড়াইতে পারবো না। এই জায়গাটা তুমি কেউ কি দুনিয়া নাড়াইতে পারবে? নো ম্যাম, এটা একটা এটা কিন্তু ফ্লেক্সিবল না। হ্যাঁ, তো ফ্লেক্সিবল হলো তুমি কত সহজে প্রয়োজন অনুযায়ী জিনিসটাকে চেঞ্জ করতে পারো, মুভ করতে পারো, নাড়াইতে পারো। ঠিক আছে, ফিঙ্গারস গুলো, হ্যাঁ যেমন আমাদের হাতের আঙ্গুলগুলো আমরা কি খুব সহজে নাড়াইতে পারি না? জি ম্যাম, করতে পারি ম্যাম। হ্যাঁ সেটাই। আবার দেখো যে আমরা কিন্তু বিশেষ করে যে প্লাস্টিক টাইপের কিছু একটা আছে, প্লাস্টিকের মতো জিনিসপত্র বা কাগজ খুব সহজে যায়, নাড়ানো যায়। মানে নমনীয়তা বলতে বা ফ্লেক্সিবল বলতে বা ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কত সহজে আমাদের প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আমরা জিনিসটাকে পরিবর্তন করতে পারি, নাড়াইতে পারি, চেঞ্জ করতে পারি, মুভমেন্ট করাইতে পারি। ঠিক আছে, এবার বুঝছি? জান্নাত বুঝছি? ফারজানা? জি ম্যাম বুঝছি। আচ্ছা, বাকিরাও বুঝতে পারছি? লাইবা বুঝতে পারতেছো? কথা বললো মাঝে মাঝে। লাইবা? জি ম্যাম। হ্যাঁ বুঝতেছো ফ্লেক্সিবল বলতে কি বুঝে বা নমনীয়তা বলতে কি বুঝাইলো? না ম্যাম এটা বুঝিনি। বুঝো নাই? জান্নাত একটু বুঝাই দাও তো।
ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায় একটু বুঝায় দাও জান্নাত আরেকবার। ম্যাম কি নীতিটা নাকি নমনীয়তা, মানে নীতি শুধু বুঝায় না, আমরা তো ফ্লেক্সিবিলিটি এখন পড়াশোনায় যাই নাই, আমরা তো পড়াশোনায় যাই নাই। ফ্লেক্সিবল বলতে কি বোঝে বা নমনীয় বলতে কি বোঝে এটা ওর একটু উদাহরণ দিয়ে বুঝায় দাও, তাইলেই হবে। লাইবার ম্যাম উদ্দেশ্যে আমার বলো। উদাহরণটা, হ্যাঁ ম্যাম বলো। আমার উদাহরণ শুনলে আপনারা সবাই হাসবেন। হ্যাঁ আমরা হাসতে চাই, আমরা সবাই হাসতে চাই না, আমি জি হাসতে ম্যাম। চাই। হ্যাঁ হ্যাঁ আমার বলো ক্লাস, আসলে হার্ট ভালো থাকে। আমার হ্যাঁ ক্লাস 10 এর গার্হস্থ্য বিজ্ঞানের কথা মনে পড়ছে। ওখানে পড়েছিলাম একটা তন্তুর কথা, পোষণ তন্তু সবচেয়ে বেশি ফ্লেক্সিবল হয়, কারণ এটা সবচেয়ে বেশি যত দূর ইচ্ছা আমরা তত দূর টানতে পারি, সফট হয়, এটাই। এই যে যত যেমন দূর রাবার, ইচ্ছা টানতে পারি। রাবার জিনিসটাকে আমরা যত ইচ্ছা টানতে পারি, যেভাবে ইচ্ছা মশরাইতে পারি, রাবারটা আছে না, এটাই খুব ফ্লেক্সিবল। এবার বুঝছি লাইবা। জি ম্যাম। আচ্ছা ম্যাম আমার মাথায় এটা ঘুরতেছিল কিন্তু আমি বলতে পারিনি, কারণ ফানি মনে এটাই। হচ্ছিল আমার ইন কাছে শর্টে অনেক। বলা যায় যে যে কোনো জিনিসকে যেটা ফ্লেক্সিবল আমরা বলি সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারছি কিনা। হুম 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 বা নাড়ানো যাচ্ছে। হ্যাঁ মানে একদম হ্যাঁ ম্যাম, স্ট্রিক্ট মানে না, অনড় না। একদম ঠিক না, আমাদের প্রয়োজন হ্যাঁ, অনুযায়ী আমরা সেটাকে ইউজ করতে পারছি। যেমন হ্যাঁ, আমাদের ফিঙ্গার্স গুলো, আমি যেটা বললাম যে আমরা যে কোনো কাজ আমাদের ফিঙ্গার্স দিয়ে করতে পারি, কাজ আমাদের ফিঙ্গার্স অনেক বেশি ফ্লেক্সিবল। হুম সেটাই। দেখো তুমি কিন্তু একটা কাঠের টুকরারে কোনো মতেই কিন্তু কোনো অন্য কোনো ডিরেকশনে চেঞ্জ করতে পারবা না, এটাকে বেন্ড করতে পারবা না, তাই না? পারবা? কাঠের টুকরারে কিন্তু করা যায় না, কারণ কাঠের ফ্লেক্সিবিলিটি খুবই কম, মানে নাই বলা যায়। আচ্ছা এখন আমরা নীতিতে যাই। তাহলে এই যে আমরা ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা জিনিসটা সম্পর্কে তো জানলাম, মানে জিনিসটা কি বুঝছি, শব্দটা মানে কি। তো এইটা আবার কিসের নীতি? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা যখন ব্যবস্থাপনা করতে যাব তখন এটা আবার কিসের নীতি বা কি বলে? দেখো, চিন্তা, কাজ ও পদ্ধতির প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখে বা মুখী করার নীতিকে নমনীয়তার নীতি বলে। এত কঠিন করে কেন লেখা? মানে তুমি যখন ব্যবস্থাপনা করতে যাবা বা যে কোনো কাজ করতেছো, হ্যাঁ, তখন সেটা তোমার যে চিন্তাটা আছে এবং কাজটা আছে এবং যে পদ্ধতিতে তুমি কাজটা করতে যাচ্ছ মেথডে, সেটা প্রয়োজন অনুযায়ী বা প্রয়োজনে তোমার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে তুমি যা চিন্তা করছিলা বা যা চিন্তা করো বা যেভাবে কাজটা করতেছো বা যে পদ্ধতিতে তুমি কাজটা করতেছো, সেটা কি এখন আর কাজ করবে না, তোমার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সিচুয়েশনটা অনেক থ্রেটিং বা অন্যরকম ডিমান্ডিং হয়ে গেছে। এখন ওইটা অনুযায়ী তুমি তোমার এই জিনিসগুলোরে, হ্যাঁ, তোমার লক্ষ্য সেম থাকবে, তুমি তো লক্ষ্য তো চেঞ্জ করে ফেলতে পারবে না, তাই না? তোমার তো লক্ষ্য এটা থাকবে যে তুমি 2 বছর পর এইচএসসি তে পরীক্ষায় পাশ করবে এবং একটা ভালো রেজাল্ট নিয়ে বের হবা, নাকি লক্ষ্য চেঞ্জ করে দিবা যে আর পড়াশোনাই করবা না, পরীক্ষায় ফেল করবা, এরকম তো কোনো চেঞ্জ তো করবে না, লক্ষ্য তোমার সেম থাকবে। বাট লক্ষ্যটা এখন এমন একটা সিচুয়েশন আসলো যে তুমি আর কোনো মতে কি বলে যে আগে হয়তো তুমি নিয়মিত ক্লাস করতে পারতা, বাট আল্লাহ না করুক তুমি ফিজিক্যালি কিছু একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছ, মানে অসুখ হচ্ছে, তুমি সরাসরি কলেজে এসে ক্লাস করতে পারতেছো না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে না? স্বাভাবিক কি তুমি কলেজে আসবা, ক্লাস করবা, তাই তো? জি বাট ম্যাম। তুমি এখন যে কোনো কারণেই হোক তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার পক্ষে এখন আর কলেজে এসে ক্লাস করা সম্ভব না, তাহলে কি তুমি কি পড়াশোনা বন্ধ করে দিবা? পড়াশোনা আর করবা না? পড়াশোনা তো করবা, তোমার লক্ষ্য যদি থাকে তুমি এইচএসসি পাস করবে এবং পড়াশোনা করে যাবা, তাহলে কিন্তু তোমার কিন্তু এখন সিচুয়েশন যেটা যাচ্ছে সেই অনুযায়ী তোমার চিন্তা, কাজ এবং পদ্ধতি সবকিছু মানে চেঞ্জ করে ফেলতে হবে, তাই না? তোমার পড়াশোনার ধরনটা, কিভাবে তুমি পড়াগুলো ফলো আপ করতেছো, ক্লাস কিভাবে চলতেছে, পড়াগুলো কিভাবে আসতেছে, হ্যাঁ, পরীক্ষাগুলো তুমি কিভাবে দিবা, সবকিছু কিন্তু তোমার চেঞ্জ করতে হবে। তো এই অনুযায়ী চেঞ্জ করাটাই হলো নমনীয়তা নীতি। হ্যাঁ, এখন আমরা ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বললাম, বাট প্রতিষ্ঠানে দেখা যায় যে প্রতিষ্ঠানকে অনেকগুলো মানুষ নিয়ে কাজ করে না, আবার সারাক্ষণ অনেক সিচুয়েশন, মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু কখনো স্থবির বা একরকম না, একরকম কখনো থাকে না, সারাক্ষণ চেঞ্জ হচ্ছে না? এই যে কোভিড এর সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক বড় বিপদে পড়ে গেছিল, বড় বড় প্রতিষ্ঠানগুলো, কারণ তারা কোনো মতে তাদের প্রোডাকশন অফ রাখতে পারবে না, অফিসিয়াল কাজ অফ রাখতে পারবে না, বাট মানে পুরো দেশে লকডাউন চলতেছে, তো এই লকডাউনের সময় তারা কিভাবে তাদের অফিসিয়াল কাজকর্ম করবে, কিভাবে প্রোডাকশন কাজকর্ম করবে, কারণ প্রোডাকশন কাজকর্ম করার জন্য মানুষ নিয়ে আসতে হবে, অফিসিয়াল কাজকর্ম করার জন্য অফিসে মানুষজন আসতে হবে বা অফিসের কাজটা হইতে হবে, বাট এটা কেমনি করবে? তাদের তো নিয়ে আসলেও তো তাদের স্বাস্থ্য ঝুঁকি, তারা তো আর কোভিড ছড়াইতে পারে না, এটা একটা সিচুয়েশন না?
ছিল না এটা জি, একটা ma'am। সিচুয়েশন। তো এই তো সিচুয়েশনটা কাজ- কি করছিল, সবাই অলমোস্ট প্রতিষ্ঠানের বেশিরভাগ কাজগুলোই ভার্চুয়ালি হচ্ছিল, অনলাইনে হচ্ছিল। ঠিক আছে, সো এই যে প্রতিষ্ঠানগুলো যত সহজে এবং যত তাড়াতাড়ি এই অনলাইনের প্রতি ঝুঁকতে পারছে, তাদের কাজগুলোকে ডিজিটালাইজ করতে পারছে, তারা কিন্তু এই নমনীয়তার নীতিটা খুব বেশি অ্যাপ্লাই করতে পারছে। এবার বুঝতে পারছি মেয়েরা? মুনতাহা বুঝতে পারছো? সুমাইয়া কথা বলো তো একটু। শুনতে পেরেছি, বুঝতে পারছি। বুঝতে পারছো নমনীয়তার নীতিটা আসলে কি, বুঝছো? জি আচ্ছা সুমাইয়া জি, miss। বুঝছো? সুমাইয়া আচ্ছা, না বুঝলে মনে করো এগুলো একটু কঠিন, তোমরা নিজেরাই বলছো তোমাদের সেকেন্ড পেপার কঠিন লাগে, আমিও বুঝছি যে হ্যাঁ এটা একটু নতুন অন্যরকম। আমরা ক্লাস 9-10 এ ব্যবসা উদ্যোগ বা বিজনেসের আমাদের যে সাবজেক্ট গুলো ছিল সেগুলোর মধ্যে আমরা এগুলো পড়ে আসি নাই, সো এগুলো আমাদের কাছে নতুন লাগতেছে, তো কঠিনও লাগতে পারে। তো জিজ্ঞেস করবা, হ্যাঁ যেটাই বুঝি নাই সব মানে একদম সাহসের সাথে বোল্ড ভাবে জিজ্ঞেস করবো যে আমি এটা বুঝি নাই, আপনি আমাকে বুঝাই দেন, আর আমি তোমারে বুঝাই দিতে বাধ্য। ঠিক আছে, তুমি যদি একবার বলো যে মিস আমি বুঝি নাই, এটা আমি বুঝি না, আমাকে বুঝাই দেন, আমি বুঝাইতে বাধ্য, এটাই আমার কাজ। এর জন্যই কলেজ থেকে আমাকে টাকা দেয়, তোমাদের বোঝানোর জন্য। এবার বুঝছো? তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, বা জিজ্ঞেস করবো লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, তো দেখো ব্যবস্থাপনা সমাজ বিজ্ঞানের একটি শাখা, তাই সামাজিক বিভিন্ন পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে ব্যবস্থাপনাকে তার উদ্দেশ্য অর্জন করতে হয়। দেখো সমাজ বিজ্ঞান কি? সমাজ বিজ্ঞান হলো মানুষ, হিউম্যান, হ্যাঁ হিউম্যান নিয়ে, হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান সায়েন্স নিয়ে কাজ করে। ঠিক আছে, সোশ্যাল সায়েন্স হিউম্যান সায়েন্স নিয়ে কাজ করে। সো সামাজিক বিভিন্ন পরিবর্তিত অবস্থা, তো এই যে মানুষ নিয়ে যখন তুমি কাজ করবা, একগাটি মানুষ নিয়ে যখন তুমি কিছু একটা করতে যাবা, তখন ঝামেলা আসবে। সবাই কিন্তু সেম না, সবাই সেম? সব মানুষ তোমাকে হেল্প করবে? সবাই হেল্পফুল? সবাই কাজ করতে চায়? সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝে না, এবং সবাই বুঝেও কিন্তু তোমার কাজটারে কখনো ঠিকঠাক মতো করতে দিবে না। কিছু মানুষ আছে ভেজাল লাগাইতে তাদের ভালো লাগে, হুদাই ভেজাল লাগাবে, বাট এটাই তাদের আনন্দ, বিনোদন। ঠিক আছে, সো এই যে বিভিন্ন সিচুয়েশন বা পরিবর্তিত পরিবেশের মধ্যে দিয়ে তুমি কিন্তু তোমার যা লক্ষ্য বা যা করতে হবে সেটা কিন্তু তোমার অ্যাচিভ করতেই হবে। এখন সেটা কেমনে করতে হবে, সেটার জন্য তোমার হলো এই নীতিটা ফলো করতে হবে। দেখো, তা এইরূপ নীতির মূল বক্তব্য হলো পরিবর্তিত পরিবেশের সাথে সংগতি বিধানে ব্যবস্থাপনা সমর্থ থাকা উচিত। মানে তুমি যেইভাবে ম্যানেজ করো না কেন, সেটা যেন ওই সিচুয়েশনের সাথে ম্যাচ করে। ঠিক আছে, তুমি একভাবে, বুঝলাম না। বুঝি নাই। ওই যে সংবিধানের ব্যবস্থাপনায় সমর্থ থাকা উচিত। আচ্ছা, সংগতি বিধানে দেখো তোমার সিচুয়েশনটা, এই যে আমাদের কোভিড এর সময় সিচুয়েশনটা একদম অন্যরকম হয়ে গেছিল না, হয়ে গেছিল, পরিবেশটা কিন্তু একদম পরিবর্তিত পরিবেশ হয়ে গেছিল। তো ওইটার সাথে সংগতি বিধান রেখে, মানে ওইটার সাথে ব্যালেন্স করে বা ওইটার সাথে ম্যাচ করে বা ওইটার সাথে ওইটাকে এমব্রেস করে, হ্যাঁ যা হয়েছে ওইটা একটা বিপজ্জনক সিচুয়েশন, বাট একসেপ্ট করতেছি, আমি মেনে নিচ্ছি যে আসলে সিচুয়েশন এইটা, এবং এইটার সাথে আমি কেমনে কোপ আপ করবো। ঠিক আছে, জি মিস। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসে কি নাসির নাবিলা বলে কেউ আছে? তোমাদের পরিচিত বন্ধু বান্ধব কেউ দেখছি ক্লাসে? নাসির নাবিলা? আচ্ছা, নাম শুনছো তাইলে হয়তো থাকতে পারে। আচ্ছা, ওকে অ্যাডমিট করে ফেললাম। আচ্ছা, তো এই পরিবেশের সাথে সংগতি বিধান ব্যবস্থাপনা, এই যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল বড় বড়, ছোট ছোট দোকানগুলো তো বন্ধই হয়ে গেছে, ওগুলো তো আর চলতেছিল না, কারণ ওদের পক্ষে সম্ভব ছিল না ভার্চুয়ালি অর্গানাইজ করা। বাট বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা কি করছে, তারা কিন্তু তাদের প্রোডাকশন কন্টিনিউ করছে। যদি না করতো আমরা কি প্রোডাক্ট পাইতাম? আমাদের ওষুধগুলো দরকার ছিল না, খাদ্য ও কনগ্লোমারেট প্রোডাক্ট গুলো দরকার ছিল না, ভোজ্য পণ্যগুলো, তো এগুলো কোথায় আসতো? 1 বছর কোভিড চলতেছে, আমাদের লকডাউন তো মনে হয় 2-3 মাস ছিল না? হ্যাঁ, তো তখন আমরা কোথায় পাইতাম না কিন্তু। তো এটাই যে ব্যবস্থাপনা যারা ম্যানেজ করতেছে বা ম্যানেজমেন্ট যেন এটার সাথে কোপ আপ করতে পারে, যে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিনিয়ত যে পরিবর্তন ঘটে, তার সঙ্গে ব্যবস্থাপনাকে সঙ্গতি বিধান করে এগিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। ঠিক আছে, যে এই সিচুয়েশনে আসুক না কেন, কন্টিনজেন্সি সিচুয়েশনে আসুক না কেন, সেটার সাথে তোমার কি কোপ আপ করতে হবে। ঠিক আছে, তোমার অল টাইম ব্যাকআপ থাকতে হবে।
এবং ব্যাকআপ কন্টিনিউয়াসলি তোমার আপডেট করতে হবে। তুমি একটা ব্যাকআপ পুরানা আমলে মান্ধাতার একটা ব্যাকআপ দিয়া চলতেছো, বাট ওইটা কিন্তু সবসময় কাজ করবে না, ঠিক আছে? সিচুয়েশন কি সেটা সবসময় দেখতে হবে, বুঝতে হবে এবং ওইটার সাথে ব্যাকআপ রাখতে হবে, ঠিক আছে? বুঝছি? সবাই বুঝছি? কারো কোনো প্রশ্ন জি, থাকলে ma'am। বলো। আচ্ছা, নাসির নাবিলা একটু আনমিউট করো তো। নাসির নাবিলা, শুনতে পাচ্ছো? জি মিস। তুমি কি একাদশের জি মিস। ব্যবসা শিক্ষা? জি মিস। জি এর আগে কখনো আমার ক্লাসে আসছো? জি মিস, করেছি কয়েকটা ক্লাস। আচ্ছা, না আমার কাছে খুবই অপরিচিত লাগতেছে, কারণ এর আগে আমি তোমার মানে দেখি নাই মনে হয়। যাই হোক, আচ্ছা নিয়মিত ক্লাস করবে, হ্যাঁ? সবাই খুব ক্লাস করে, আর আমাদের ক্লাসগুলো অত বোরিং হয় না, মোটামুটি চলনসই, সহনীয় হয়, হ্যাঁ? আচ্ছা, তারপরে কি? তাহলে তো নমনীয়তা নীতি বুঝলাম, তারপর হলো ভারসাম্য নীতি। 8 জন আছো, 6 জন অ্যাটেন্ডেন্স দিছো, 2 জন দাও না, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ভারসাম্যের নীতিটা হলো, ভারসাম্য বলতে আসলে কি বুঝি? নীতি পরে, আগে বলো ভারসাম্য বলতে কি কি বুঝি। লাইবা, ভারসাম্য মানে কি? ব্যালেন্স বলতে কি বোঝায় বলো তো? ম্যাম কোনো মানে যে কোনো জিনিসের ম্যাম একটা ভারসাম্য ম্যাম বজায় রেখে ম্যাম এক্স্যাক্টলি এটা বলতে পারতেছি না। এক্স্যাক্টলি বলতে পারবা তো? আমি জানি তো তুমি জানো, এর জন্য জিজ্ঞেস Common করছি, বলো। মানে ম্যাম যে কোনো জিনিস ম্যাম একটা রেডি করবো ম্যাম একটা ভারসাম্য বজায় ম্যাম অতিরিক্ত করবো না ম্যাম, কমও করবো না, যতটুকু করা দরকার ততটুকু ভারসাম্য বজায় করবো। হ্যাঁ, এটাই ব্যালেন্স, মানে যা হওয়া উচিত, কোনোটা বেশি হয়ে যাবে না আবার কোনোটা কম হয়ে যাবে না, তাই না? এটাই না লাইবা? জি ম্যাম, সেটা ম্যাম বলতে চাচ্ছি। আর কেউ কিছু বলতে চায় ভারসাম্য বলতে? মনে হয় বলতে চাই না, তাই না? আচ্ছা দেখো এখানে কি বলছে, এটা আমি পড়বো নাকি ফারজানা পড়বে? ফারজানা পড়ো তো, কি বলছে? পড়ি। হ্যাঁ, ভারসাম্য নীতি বলতে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতলে এগিয়ে যাওয়া সমত্ব সৃষ্টিকে বোঝায়। কোনো বিভাগে কাজের দায়িত্ব ও গুরুত্ব বুঝে লোকবল ও সমর্থ নিয়োজিত করা উচিত, যাতে কোনো বিভাগ অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ে। সকল বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কাজ ভারসাম্যপূর্ণ হলে তা প্রতিষ্ঠানের সামগ্রিক কাজে ভারসাম্য ব্যবস্থায় সৃষ্টি করে। আচ্ছা এটা কি কিছু বুঝছি? কেউ কিছু বুঝছি এটা বলতে আসলে কি বুঝাইছে? ফারজানা কিছু বুঝছো? জি মিস। কি বুঝছো বলো তো? মিস মনে করেন শ্রমিকদের, তারপর বিভিন্ন কাজে ভারসাম্য রেখে মানে এই কাজটা সমর্থ করা যায়, এই কাজটা করলে ভালো হয়, মানে মিস দুইটা বজায় রেখে, দুইটা মানে ইয়া মানে কি? সমন্বয় ও সমতালে হ্যাঁ, মিস বজায় রেখে যে কাজটা মানে ভালোভাবে করা যায় আচ্ছা তাকে ভারসাম্য। আচ্ছা, ম্যাম আমি তারপর বলবো। হ্যাঁ মরিয়ম বলো, আমি তো অপেক্ষা করতেছি কখনই মরিয়ম ক্রাউনটা নেবে। হ্যাঁ হ্যাঁ বলো। জি মিস, ও বললেই ভালো। আহ, এত আবার বললো না, তারপর আবার আমি সবচেয়ে খারাপ বলবো, দেখা যাবে। ম্যাম আরে না, ভারসাম্য নীতি বলতে আমি কাজটা যে করব ম্যাম, যে আমি একটা কোম্পানি দিয়ে বলছি ম্যাম, যে আমি একটা সিইও কে দিয়ে তো ম্যাম লেবারই কাজ করাতে পারবো না, একটা লেবারকে তো আমি সিইওর জায়গায় বসাতে পারবো না। তো যে যেই কাজের জন্য উপযুক্ত তাকে সেই জায়গাগুলোতে দিয়ে এবং ব্যালেন্স করে তাকে দিয়ে কাজটা করে নেওয়া। আচ্ছা আচ্ছা, এই নীতিটা আমাদের হেনরি ফিওলের 14 নীতির মধ্যে পড়ে যায় না? যে শৃঙ্খলা নীতি, যে যেই কাজে যোগ্য তারে সেই কাজে বসায় দাও। হেনরি ফিওলের শৃঙ্খলা নীতিতে আমরা এটা পড়ছিলাম না মরিয়ম? জি ম্যাম। তাহলে ওইটা যদি ওই নীতি হয় তাহলে এখানে আবার ভারসাম্য নীতি, দুইটা তো এক হয়ে যায়, আর দুইটা তো এক না। ম্যাম দুইটার মধ্যে হ্যাঁ। ডিফারেন্স তো আছে ম্যাম। সেই ডিফারেন্সটাই চাচ্ছি, বলো। ম্যাম ডিফারেন্সটা হচ্ছে যে ম্যাম আপনার জায়গায় যদি আমাকে টিচিং করতে দেয় ম্যাম, সব স্টুডেন্ট ফেল করবে, কিন্তু আপনার জায়গায় আমার জায়গায় আপনাকে এক্সাম দিতে দিলে আপনি আবার ম্যাম এক্সিলেন্ট নাম্বার নিয়ে আমাকে খুব ফাস্ট করে দিবেন স্টুডেন্ট হিসেবে। আচ্ছা আচ্ছা, এই সকল ম্যাম স্বপ্ন এটাই মরিয়ম হচ্ছে আবার দেখতেছে। আচ্ছা ম্যাম, দেখছিলাম ম্যাম আপনি যদি দিয়ে দিতেন এক্সামটা।
আহারে, আচ্ছা। ম্যাম ভারসাম্য বলতে ম্যাম ভারসাম্য নীতি বলতে প্রতিটা ব্যক্তি বিভাগ হুম। এবং উপবিভাগের কাজের মধ্যে যে ম্যাম মানে ভারসাম্য যেটা আমাকে রাখতে হবে, যেমন ম্যাম আমি টাকা কতটুকু আনছি, সেই টাকা অনুযায়ী আমি কতটুকু ইনভেস্ট করছি, সেই ইনভেস্ট থেকে আমার কত টাকা আসছে। আমি ইনভেস্ট বেশি করলাম কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমি টাকাটা বেশি আনলাম কিন্তু আমি সেটাকে ইউজ করলাম না, মানুষ বেশি রাখলাম টাকা কম আনলাম, ম্যাম এগুলো হবে না। আমাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, প্লাস লেবার নিয়োজিত করতে হবে, সবকিছুতে ম্যাম একটা ব্যালেন্স রাখতে হবে। যেমন ম্যাম এক্স্যাক্টলি, আমরা এখন এই উদাহরণটা ঠিক ফিনান্সের আছে। মধ্যে আমরা ফিনান্সের মধ্যে আমরা আগে পড়তাম যে ম্যাম তারল্য বনাম কি বলো ওটাকে ম্যাম, তারল্য বনাম একটা নীতি ছিল যেটার মধ্যে ম্যাম আমাকে মুনাফা, তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বনাম মুনাফা, ম্যাম আমাকে মুনাফাও ঠিক রাখতে হবে, তারল্যও ঠিক রাখতে হবে, তার মানে ম্যাম আমার দোনোটিকে ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার এই উদাহরণটা ঠিক আছে। হ্যাঁ, দেখো আমাদের ওই যে হেনরি ফিওলের যে শৃঙ্খলা নীতিটা ছিল যে 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 কাজের জন্য যোগ্য বা দক্ষ তারে সেই কাজেই বসাবা এবং তারে সেই কাজগুলো করতে দিবা, সেটা ছিল শৃঙ্খলা নীতি। বাট এটা কিন্তু শৃঙ্খলা নীতি না, এটা হলো আমাদের ভারসাম্য নীতি। একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এটা তো আমরা খুব ভালোভাবে জানি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ আলাদা, তাই তো? এবং দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ আলাদা এবং কাজের পরিমাণও কিন্তু আলাদা, তাই না? কোন ডিপার্টমেন্টে যদি মনে করো যে কাজ খুব বেশি হয়, হ্যাঁ, এবং মনে করো কাজগুলো খুব জটিল হয়, তাহলে সেইখানে কি লোকবল বেশি লাগবে? লাগবে না? আবার কোন একটা ডিপার্টমেন্টে কাজগুলো খুব কম, মানে মানুষ দরকার নেই, যদি তোমার কয়েকটা ল্যাপটপ পিসি থাকে এবং কানেকশন ভালো থাকে এবং মানুষগুলো যদি টাইপিং এ এক্সপার্ট হয়, তাহলে মনে করো সর্বোচ্চ তুমি 2 থেকে 3 জন মানুষ দিয়ে ওই ওই ডিপার্টমেন্টটা কন্টিনিউ করতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন তুমি যদি চিন্তা করো যে আমি আমার প্রতিষ্ঠানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেম সংখ্যক লোক রাখবো এবং সেম সংখ্যক কাজ করাবো, ঠিক আছে, মানে একই ঘন্টা কাজ করবে, একই ধরনের কাজ করবে, তাহলে কি কাজ ভালো হবে? ওইটা কিন্তু ভারসাম্য হবে না। প্রয়োজন অনুযায়ী এবং যে কাজটা যেখানে হচ্ছে, ঠিক আছে, সেই কাজটা সেইখানে যেন ঠিকঠাক মতো হয় এবং প্রত্যেকটা কাজে যেন ব্যালেন্স থাকে। এমন না যে কোন একটা ডিপার্টমেন্টে খুব এক্সিলেন্ট করতেছে, খুব জোরে দৌড়াচ্ছে, কোন একটা ডিপার্টমেন্ট হাঁটতেই পারতেছে না। এরকম করলেও কিন্তু তোমার প্রতিষ্ঠান পারফরমেন্স ভালো হবে না। তোমার উৎপাদন কারখানা প্রোডাকশনে দেখো যে তোমার কারখানা সবকিছু খুব সুন্দর করে হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাঁচামাল, লজিস্টিক, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট খুব ভালো ক্রয় করতেছে, উৎপাদন ভালোভাবে হচ্ছে, প্রসেসিং ভালো হলে হচ্ছে, বাট তোমার যে প্যাকেজিং ডিপার্টমেন্ট যেটা প্যাকেট করে ওইটাতে সমস্যা, ওইটাও তো ফাস্ট চলতে পারতেছে না। বাট তুমি যে এত কিছু করে এনে যে লাস্টে যে ফাইনাল প্রোডাক্টে নিয়ে আসলা, ওইটা যে এত কিছু করে যে উৎপাদন করে এত বুম্বাস্টিং উৎপাদন করে ফেলছো, বাট প্যাকেজিং টাইম মতো হচ্ছে না, তাহলে কি লাভ হবে? তুমি কি বিক্রি করতে পারবা? আলটিমেটলি সেল করতে পারবা? প্যাকেজিং না হচ্ছে, না হলে তো সমস্যা, তাই না? পারফরমেন্স খারাপ হয়ে যাবে না? বুঝছি। তার মানে এখন দেখো যে যেই ডিপার্টমেন্টে যতটুকু কাজ করা হচ্ছে, যতগুলো লোক লাগবে বা যেই ধরনের কাজ হবে, সেইখানে ওই অনুযায়ী লোক বল দেওয়া এবং যোগ্যতা সম্পূর্ণ লোক বল দেওয়া। কোন ডিপার্টমেন্টে হয়তো 100 মানুষ থাকবে, কোন ডিপার্টমেন্টে হয়তো মাত্র 3 জন মানুষ থাকবে, হইতে পারে না? কারণ কাজ অনুযায়ী এবং কাজের ধরন অনুযায়ী, এবং এইটা অ্যাসিওর করতে হবে যে ডিপার্টমেন্টে আমি যতটুকু লোক রাখি না কেন বা যা যা রিসোর্স আমি দেই না কেন, সেটা যেন পুরো প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যালেন্স থাকে, কেউ যেন খুব বেশি ভালো না করে বা কেউ যেন একদম খারাপ না করে। হ্যাঁ, আমরা খুব বেশি ভালো করতে চাই, বাট সবাই একসাথে করবো। 2-1 জন দৌড়ে খুব ভালো করে ফেলবে, বাকিরা পয়রা থাকবে, এক একজন এক এক রকম করে থাকবে, কোনো প্রোগ্রেস নাই, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে আমাদের এই ক্লাসের মতো, এই ক্লাসে যদি কেউ যদি খুব ভালো বুঝে, ভালো পারে, হ্যাঁ, যেমন মরিয়মরা আমার বুঝাইতে হয় না, মরিয়ম উদাহরণ দিয়ে বুঝে গেছে যে ও নিজেও জানে ভারসাম্য নীতিটা কি, ও কিন্তু নিজে উদাহরণটা দিয়ে বলছে পড়ার আগে। বাট আমাদের ক্লাসে বাকি হয়তো 2-1 জন আছে যে কিনা আসলে এখনো বুঝতেছে, হইতে পারে, তাই না? বাট আমি যদি এখন যদি চিন্তা করি যে মরিয়ম বুঝছে মানে পুরো ক্লাস বুঝছে, তাহলে আর আমার এটা এক্সপ্লেন করার কিছু নাই, তাহলে কি হবে? সবাই এটাতে উপকৃত হবে? হবে না। সবাইকে নিয়ে একসাথে যাইতে হবে এবং সবাই যেন ভালো মতো বুঝে। এখন তোমরা আমারে বলো, তোমরা কি এই ভারসাম্য নীতিটা পুরোটা বুঝছো? জি ম্যাম। সবাই বুঝছি? সুমাইয়া, জান্নাতুল, মুনতাহা, এই মেয়েগুলো কথা বলে না কেন? বলে না, প্রত্যেকবার আমার খোঁচাইতে হয়, নিজে থেকে কথা বলা যায় না? জান্নাতুল বুঝছো? জি মিস। মিস সুমাইয়ার একটু গলা ভেঙে গেছে, এই কারণে ও কথা বলতে পারতেছে না। গলা ভেঙে গেলেও বলা যাবে তো,
গলা ভেঙে গেলেও যেন চিৎকার করা যায়, চিল্লায় চিল্লায় গান গাওয়া যায়, এটা প্র্যাকটিস করতে হবে সুমাইয়া। আচ্ছা হ্যাঁ, আচ্ছা না বুঝলে অবশ্যই বলবা। হ্যাঁ, তো দেখলাম যে আমাদের প্রত্যেকটা বিভাগ, ব্যক্তি এবং উপবিভাগ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যেন কাজের সমন্বয় থাকে, সবাই যেন একসাথে প্রোগ্রেস করে। হ্যাঁ, আমরা খুব ভালো করতে চাই, বাট সবাই নিয়ে ভালো করব, কেউ পিছনে পড়ে যাবে না, ঠিক আছে? এটা ব্যালেন্স করতে হবে। তারপর দেখো, কোন বিভাগে কাজের দায়িত্ব গুরুত্ব বুঝে লোকবল, আচ্ছা লোকবল কোথায় জানছিল, হ্যাঁ, লোকবল ও সামর্থ্য নিয়োজিত করা উচিত যাতে কোনো বিভাগ অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ে। সকল বিভাগ, উপবিভাগ ও কাজের ব্যক্তির কাজ ভারসাম্যপূর্ণ হলে তা প্রতিষ্ঠানের সামগ্রিক ভারসাম্য অবস্থা সৃষ্টি করে। আচ্ছা, সবার কাজ যদি আমি ব্যালেন্স করি, সমান তালে চলে, তাহলে আমার প্রতিষ্ঠানটাও ভারসাম্য থাকবে। আচ্ছা, তারপরটা হলো ব্যতিক্রমের নীতি। ব্যতিক্রম বলতে কি বুঝি জান্নাত? ব্যতিক্রম বলতে কি বুঝি? মানে ভিন্ন নিয়ম। মানে একটু অন্যরকম, চেঞ্জ একটু, আচ্ছা, মানে একটু আলাদা, অন্য দিক থেকে সবচেয়ে আলাদা। বদলে বিবি মরিয়ম ক্লাস নিল, তাহলে এটা ভিন্ন নিয়ম আসলো। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা এটাই। আর কেউ কিছু বলতে চাই? নাবিলা, ব্যতিক্রম বলতে কি বুঝে বলো তো নাবিলা? এটার মধ্যে কি বিকল্প পদ্ধতিও ব্যবহার করা হয়? বিকল্প পদ্ধতি দেখি কি বলে। আচ্ছা, নাবিলা কিছু বললো না, বলবা? আচ্ছা, ব্যতিক্রম বলতে এক্সেপশন, ঠিক আছে? তুমি সারাদিন অনেক কিছু করো, তাই না? অনেক কিছুই তো করো, দরকারি কাজ, অদরকারি কাজ, তোমার কাছে দরকারি, অন্যদের কাছে অদরকারি, তোমার কাছে খুবই মজাদার, অন্যদের কাছে ফালতু কাজ, ঠিক আছে, টাইম ওয়েস্টিং। তারপর মনে করো যে কি বলে, যে অনেকগুলো কাজ কোনোটা খুব তোমার কাছে সব, মানে কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, কোনোটা আছে কম গুরুত্বপূর্ণ, আছে না? এখন তুমি বলো, তুমি কোনটাতে বেশি ফোকাস দিবা, বা তোমার ফোকাস কি সবকটাতে সেম থাকবে? সবকটাতে তো সেম থাকবে না। তুমি যেটা মনে করো নিজের খুশির ঠেলায় করবা, আনন্দে করবা, ঠিক আছে, সেটাতে কিন্তু তুমি, মানে না বলা দরকার নেই, এমনি ফোকাস কিন্তু বেশি দিবা, দিবা না? ফোকাস বেশি আসবে না ওইটার প্রতি মনোযোগ। আচ্ছা, আজকে সোহাগে এত লেট করলো কেন? আচ্ছা, ও ক্লাস থেকে চলে গেছে, হ্যাঁ আগে ছিল। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কি বলছে, ব্যবস্থাপক কোন ক্ষেত্রে তার দৃষ্টি অধিক নিবন্ধ করবে, এইরূপ নীতিতে তার প্রতি আলোকপাত করা হয়। দেখো, তুমি একসাথে, তুমি একটা মানুষ, তোমার টাইম লিমিটেড এবং তোমার এনার্জি লিমিটেড, তুমি কিন্তু একসাথে সব কাজ করতে পারবে না, বা তুমি কিন্তু সব কাজ করতে পারবে না, তুমি চাইলেও সব করতে পারবে না। দেখো, তুমি যদি কোনো একটা কিছু এখন করো, তোমার আরো অনেকগুলো কাজকে টাটা বাই বাই বলতে হবে, বলতে হবে না? জান্নাত যদি এখন চিন্তা করে আমি ক্লাস করব, আজকে আমি ম্যানেজমেন্ট ক্লাস করব, তাহলে কিন্তু জান্নাতকে এখন ফেসবুকে টাইম ওয়েস্ট করা, টাটা বাই বাই করতে হবে, তারপর হলো মুভি দেখা বাদ দিতে হবে, ঘুমটাকে বাদ দিতে হবে, কোথাও ঘুরতে যেতে পারতো সেটা বাদ দিতে হবে, বা কারোর সাথে বকবক করতে পারতো সেগুলো বাদ দিতে হবে, অথবা একটা সুন্দর মজাদার একটা কমিক্স বা গল্পের বইও পড়তে পারতো সেটারও বাদ দিতে হবে, তাই না? তার মানে তোমার কাছে ইম্পর্টেন্স কি, কোন কাজটা আমি আগে নিব, বা কোন কাজটা আমি ইম্পর্টেন্স হিসেবে, আচ্ছা, কোন কাজটাকে আমি ইম্পর্টেন্স দিয়ে নিব এবং কোন কাজটাকে আমি গুরুত্ব দিব, ঠিক আছে, আমার ফোকাস দিব। কারণ একটা প্রতিষ্ঠানে সারাক্ষণ অনেক কাজ হয়, একটা ম্যানেজারের উপর, মাথার উপরে কিন্তু সবাই সব সময় শুধু বলতে থাকে, স্যার এই কাজটা করতে হবে, ওইটা করলে ভালো হয়, এটা আমাদের দরকার, ওইটা দরকার, বাট সবকিছু কি এই মুহূর্তে এখনই দরকার? এখনই কিন্তু দরকার না, এই মুহূর্তে কিন্তু দরকার না, তাই না? বাট হ্যাঁ, কোনটা এখন দরকার, কোনটা এখন করতে হবে, সেটা তোমাকে আগে বুঝতে হবে এবং ওই অনুযায়ী তোমার ফোকাস দিতে হবে, তোমার এনার্জি এবং টাইম ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এটাই বলছে। দেখো, একজন ব্যবস্থাপকের পক্ষে তার সবগুলো কাজ সমান গুরুত্ব দিয়ে করা সম্ভব হয় না, ঠিক আছে? সব কয়টা কাজ কিন্তু তুমি সমান গুরুত্ব দিয়ে করতে পারবে না। এই জন্য কোন কাজটি উদ্দেশ্য অর্জনে অধিক গুরুত্বপূর্ণ এবং কোন ক্ষেত্রে অধিক বিচ্যুতি ঘটার সম্ভাবনা বিদ্যমান ইত্যাদি বিষয় বিবেচনা করে সেভাবে দৃষ্টি প্রদান এবং ব্যবস্থাপনার কার্য পরিচালনা করা আবশ্যক। এবার বুঝছি, মানে কোন কাজটা, তুমি যে কাজটা করতে চাচ্ছ, তোমার লক্ষ্য যা, সেই অনুযায়ী ওই কাজটা
হলো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রিন্সিপাল আছে বুঝছো, 80-20 রুলস। এখন তুমি হয়তো যদি 10টা কাজ করো, 10টা কাজের মধ্যে মনে করো 2টা কাজ থাকবে যেটা কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই 2টা কাজই তোমার যে লক্ষ্য বা তোমার যে উদ্দেশ্য বা তোমার যে প্রোগ্রেস, উন্নতি করা, প্রোগ্রেসের জন্য 80% কি বলে অ্যাচিভ করবে। বুঝছো? আমি হয়তো গুছিয়ে বলতে পারতেছি না। তুমি যদি 10টা কাজ করো, তার মধ্যে 2টা কাজ থাকবে যেটা কিনা তোমার সারা দিনে যত কাজ করছো তার মধ্যে 80% গুরুত্ব বহন করবে, 80 ভাগ। বুঝছো? আর বাকি যে 8টা কাজ আছে সেই কাজগুলো হলো তুমি পরে করলেও চলবে, সেগুলো অত ইম্পর্টেন্ট না, বা সেগুলো তোমার ফোকাস কম দিলেও চলবে। তো এইটাই একজন ম্যানেজারকে এই 80-20 রুলসটা ফলো করতে হবে। ঠিক আছে? এইটা মনে করো যে এখনো তো আমরা বাচ্চা পোলাপান, আমাদের বই প্রাথমিক জিনিস শিখাচ্ছে, তো এত ডিটেলসে যায় নাই। ঠিক আছে, অল্প অল্প করে বুঝাচ্ছি। হ্যাঁ বল জানা। ম্যাম বিচ্যুতি, বিচ্যুতি বলতে কি ঝুঁকি বুঝিয়েছে? না, ভুল হইতে পারে। বিচ্যুতি বলতে তুমি যা করতে চাচ্ছ সেটা হয় নাই, সেটা ভুল হয়ে গেছে। বিচ্যুতি ভুল, ত্রুটি। বুঝছি? মানে কোন কাজটাতে তোমার বেশি ভুল হইতে পারে, তো যে কাজটা বেশি ভুল হইতে পারে, বিচ্যুতি হইতে পারে, সেটাই তো তোমার বেশি ফোকাস দিতে হবে না? তুমি জানো এটা ভুল, তুমি করবা, তো ভুল করার আগে তুমি যদি প্রিকশন বেশি নাও এবং সেটাতে যদি 100% অ্যাটেনশন দাও, তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, অনেকটা কমবে না? বুঝতেছি? বুঝছি ফারজানা, বুঝছি ফারজানা। মিস বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছি যে ব্যতিক্রমের নীতিটা কি। ব্যতিক্রম বলতে এখন তোমাকে এক্সেপশন বুঝাইছে, বাট এক্সেপশন বলতে কিন্তু এখানে তোমাকে মানে এটা কেন প্রিন্সিপাল এক্সেপশন বলতেছে আমি নিজেও বুঝলাম না, বাট এটা হলো প্রিন্সিপাল অফ ফোকাস বা অ্যাটেনশন বা মানে এরকম, এটা 80-20 রুলস বা বললেই বেশি ভালো হতো, প্রিন্সিপাল অফ 80-20। হ্যাঁ 80-20। আচ্ছা যাই হোক, এটা কেন এটা দিছে হয়তো আরো অনেক কারণ আছে, আমিও জানি না, আমারও পড়তে হবে, আরো বুঝতে হবে। তো এই যে 3টা এডিশনাল যে প্রিন্সিপাল, আমরা কি বুঝছি? 3জনই মানে সবাই বুঝছি? আছি তো কয়জন? আছি তো 9জন, বাট সবাই কি বুঝছি? মুনতাহা বুঝছো? মুনতাহা 3টাই? মুনতাহা শুনতে পাইনি, জোরে বলো। কোনো প্রশ্ন নাই মুনতাহার? ম্যাম, ম্যাম আপনার কথা আসতেছে না। মুনতাহার নেটওয়ার্ক আপনার কথা আসে না। আচ্ছা, ওর ইন্টারনেট কানেকশন খুবই ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, ওর কথাও আমরা ঠিকঠাক শুনতে পাই না, ও আমাদের কথা শুনতে পায় না। আচ্ছা মুনতাহা, জাস্ট 1 মাস, হ্যাঁ এই 1 মাস কষ্ট করো, তারপর আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আচ্ছা, তো এখন আমাদের একটা কর্মপত্র, আমরা যে এতগুলো রুলস পড়ছি, তো এতগুলো রুলস এর মধ্যে কোনটা কোথায়, এখন হলো আমরা প্র্যাকটিক্যাল দেখব। আমার কি ক্লাস আছে? 4 মিনিট আছে, 4 মিনিটও নাই, 3.5 মিনিট আছে। কিভাবে সময় চলে যায় দেখো। নিম্নে উল্লেখ কাজ হেনরি ফিওল প্রদত্ত কোন নীতির সাথে সম্পর্কযুক্ত লিপিবদ্ধ করো। আচ্ছা, আমাদের হেনরি ফিওলের যে 14টা নীতি আছে, সেই 14টা নীতির মধ্যে কোন নীতিটা এইখানে কথা বলছে? উদাহরণ দেখবো। প্রথমটা, বিভাগীয় পিয়ন জামশেদ বিভাগীয় প্রধান থেকে শুধু আদেশ পান ও তার নিকটই জবাবদিহি করেন। কোনটা হবে? কোন নীতি এটা? আদেশের ঐক্য। আদেশের ঐক্য, এক্স্যাক্টলি। আচ্ছা মরিয়ম, এখন কিন্তু অ্যাক্টিভ হইতে হবে, হ্যাঁ চুপ করে থাকলে হবে না, যে যেটা পারি সেটা তাড়াতাড়ি বলে ফেলবো। 2 নাম্বার, মিস্টার হারুন লোক নিয়োগ করে যে যে কাজের যোগ্য তাকে সেখানে নিয়োগ দিলেন। কোনটা হবে? যে যে কাজে যোগ্য তাকে শৃঙ্খলার নীতি। শৃঙ্খলা নীতি। জান্নাত সেই লেভেলে পড়াশোনা করছে, থ্যাংক ইউ জান্নাত। আচ্ছা 3 নাম্বার, জাস্ট কমপ্লিট করে দিয়েছিলাম। আচ্ছা 3 নাম্বার, মিসেস ইসলাম কর্মীদের নতুন আদেশ প্রদানের আগে প্রদত্ত আদেশ ও এর কার্যফল বিবেচনা করেন। এটা কোনটা হবে? নির্দেশনা নীতি। নির্দেশনা নীতি। ফারজানা কোনটা বললা? নির্দেশ ঐক্য নীতি। নির্দেশের ঐক্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর অন্যদের কি মনে হয়? আর কার কি মনে হয়? সোহাগী শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ কি মনে হয়? ম্যাম আমি না এর আগের ক্লাসগুলো করতে পারিনি, আজকেরটাও করতে পারিনি, ইলেকট্রিসিটি চলে গেছিল। এখন আচ্ছা থাক, ডিপ্রেশনে ম্যাম আমিও লাস্ট ক্লাস গুলো করতে পারিনি, এই জন্য ম্যাম আমি এখন কিছু বলতে পারতেছি না। আচ্ছা আমার ডিপ্রেশনে একবার যাওয়ার রিভাইজ কিছু করতে নাই। হবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ইউটিউবে ক্লাসগুলো আছে, তাছাড়া এগুলো একবার রিডিং পড়লে বোঝা যাবে কোনটা কি, আর না বুঝলে তো ইউটিউবে ক্লাস আছে। আর তারপরে যদি না বুঝো আমারে নক করবা,
আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ma'am। আচ্ছা 3 নাম্বারটা নির্দেশনার ঐক্য। কারণ তুমি মানে যেই নির্দেশ দিচ্ছ, ঠিক আছে, কর্মীদেরকে নির্দেশ না, সরি, কর্মীদেরকে যে আদেশ দিচ্ছ, সেই আদেশের যে ফলাফল, এই আদেশ দ্বারা যা কাজগুলো হবে সেগুলোর ফলাফল কি হবে, সেটা কি তোমার যে গোল আছে সেই গোল অনুযায়ী তোমার এটা ম্যাচ করতেছে কিনা, ঠিক আছে? তো এটা হলো নির্দেশনার ঐক্য নীতি। 4 নাম্বার, মিস্টার বড়ুয়া এমন ভাবে কাঠামো তৈরি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি ও বিভাগ একে অন্যের সাথে সংযুক্ত থাকে। এটা কি হবে জান্নাত? ম্যাম জোড়াময় সবচেয়ে বাজে নীতি, জোড়াময়, হ্যাঁ জোড়াময় শিকল। সবচেয়ে কঠিন বুঝছো তো? নীতিটা। বুঝছো তো জোড়াময় জি শিকল ম্যাম নীতিটা? বুঝছি। হ্যাঁ ঠিক আছে জি, ma'am। ফারজানা, জোড়াময় শিকল নীতি। হ্যাঁ মিস জানি। হ্যাঁ, তারপর 5 নাম্বার, জনাব কবির তার নতুন অফিসে কাজগুলোকে যথাযথভাবে ভাগ করে দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করলেন। কি হবে? চাকরি স্থায়ী কার্য নীতি। বিভাজন। কার্য বিভাজনের নীতি, ঠিক আছে? বুঝছি, নতুন অফিসে কাজগুলোকে যথাযথভাবে ভাগ করে দায়িত্ব ও কর্তৃত্ব নির্দেশ করলেন। হ্যাঁ ঠিক আছে, কার্য বিভাজনের নীতি। আচ্ছা, তারপর 6 নাম্বার হলো উৎপাদন ব্যবস্থাপক প্লান্ট কর্মকর্তাকে তার দায়িত্ব ও ক্ষমতা বুঝিয়ে দিলেন এবং সংশ্লিষ্ট অধস্তনদের তাকে মান্য করার নির্দেশ দিলেন। এটা কি? চাকরি কর্তৃত্বের দায়িত্ব। দায়িত্ব ও কর্তৃত্বের নীতি। কারণ তোমার কি দায়িত্ব আছে সেটা তোমাকে বুঝাই দিল এবং তোমার আন্ডারে যারা আছে তারা তোমার ওই আদেশ বা অর্ডার মানতে বাধ্য, ঠিক আছে? এটা হলো দায়িত্ব